খবর পড়ছি নিউজ স্টুডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। প্রথমে জানাবো হেডলাইন্স, তবে তার আগে এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন। এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ। লোকসভা ভোট মিটতে রাজ্যের 4 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, তারিখ জানিয়ে দিল নির্বাচন কমিশন। জানাবো বিস্তারিত খবর। লোকসভা ভোট মিটতে রাজ্যে ফের নির্বাচন, 4টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিনক্ষণ জানিয়ে দিল নির্বাচন কমিশন। এই 4টি কেন্দ্র হল নদিয়ার রানাঘাট, দক্ষিণ উত্তর 24 পরগনার বাগদা, কলকাতার মানিকতলা এবং উত্তর দিনাজপুর রায়গঞ্জ। আগামী 10 জুলাই এই 4 কেন্দ্রে উপনির্বাচন হবে। ভোট গণনা হবে 13 জুলাই। 2021 সালে বিধানসভা ভোটের রায়গঞ্জ কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন কৃষ্ণ কল্যাণী, পরে তিনি তৃণমূলে যোগ দেন। এবার লোকসভা নির্বাচনে তাকে রায়গঞ্জ কেন্দ্রে প্রার্থী করেছিল রাজ্যের শাসক দল, ফলে বিধায়ক পদে ইস্তফা দিতে হয় কল্যাণীকে। তিনি ইস্তফা দেওয়ায় রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের অবশ্যম্ভাবী হয়ে পড়ে। একইভাবে 2021 সালে রানাঘাট দক্ষিণ কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসেবে জয়ী হয়ে লোকসভা ভোটের ঠিক আগে তৃণমূলে যোগ দেন মুকুটমণি অধিকারী। তাকে এবার রানাঘাট লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছিল তৃণমূল। মুকুটমণিও বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। গত বিধানসভা নির্বাচনে বাগদা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন বিশ্বজিৎ দাস। তাকে এবার বনগাঁ লোকসভা কেন্দ্রে প্রার্থী করে জোড়াফুল শিবির। বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন বিশ্বজিৎ। গত বিধানসভা নির্বাচনে কলকাতা মানিকতলা কেন্দ্রে জয়ী হয়েছিলেন বর্ষিয়ান তৃণমূল নেতা অধুয়ান প্রাজ সাধন পাণ্ডে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী সাধন 2022 সালের ফেব্রুয়ারি মাসে মারা যান, কিন্তু তারপর দীর্ঘদিন মানিকতলা বিধায়কহীন থাকলেও সেখানে উপনির্বাচন হয়নি, কারণ গত বিধানসভায় এই কেন্দ্রে পরাজিত বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে কলকাতা হাইকোর্টে ইলেকশন পিটিশন দাখিল করেছিলেন। হাইকোর্টের কল্যাণের অভিযোগ করেছিল তৃণমূল প্রার্থী সাধন তৎকালীন ক্রেতা সুরক্ষা মন্ত্রী হওয়ার সুবাদে স্বনির্ভর গোষ্ঠীকে কাজে লাগিয়ে বিধানসভা ভোটারদের 500 করে টাকা দিয়ে ভোট কিনেছিল। পাশাপাশি কলকাতা পৌরসভার তৃণমূল প্রার্থী ক্ষমতায় আসার সুবাদে জল এবং বৈদ্যুতিক লাইন কাটার ভয় দেখানো হয়েছিল বলে অভিযোগ করেছিল তিনি। তারপর থেকে প্রায় 2 বছর ধরে হাইকোর্টে মামলা চলে। কল্যাণের অনীহার কারণে হাইকোর্টে ওই মামলার শুনানি বারবার পিছিয়ে যাচ্ছে। এই অভিযোগ তুলে সম্প্রতি সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছিল। শীর্ষ আদালত কল্যাণকে ভর্ৎসনা করে। শীর্ষ আদালতে ওই ভর্ৎসনার পরে গত 29 এপ্রিল হাইকোর্টে মামলা প্রত্যাহার করার কথা জানান কল্যাণ। আইনি জটিলতা কেটে যাওয়া এবার মানিকতলা উপনির্বাচন হতে চলেছে। এবার রাজ্যে বেশ কয়েকজন বিধায়ক লোকসভা ভোটে লড়ে জয়ী হয়েছেন। মেদিনীপুরের তৃণমূল বিধায়ক জুন মালিয়া মেদিনীপুর লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছেন। সিতাইয়ের তৃণমূল বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসনিয়ার কোচবিহারের কেন্দ্রে জয়ী হয়েছেন। মাদারিহাটে বিজেপি বিধায়ক মনোজ সিগা আলিপুরদুয়ার কেন্দ্রে জয়ী হয়েছেন। এর পাশাপাশি তালড্যাংরা কেন্দ্রের তৃণমূল বিধায়ক অপরূপ চক্রবর্তী বাঁকুড়া লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছেন। হাওড়া কেন্দ্রের তৃণমূল বিধায়ক হাজী নুরুল ইসলাম বসিরহাট কেন্দ্রে জয়ী হয়েছেন। নৈহাটি কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছে। একমাত্র অপরূপ গত সপ্তাহে বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন। উপরিউক্ত বিধানসভা কেন্দ্রগুলিতে উপনির্বাচন হবে। কমিশন সূত্রে খবর, এই 6টি বিধানসভা কেন্দ্রে পুজোর আগে উপনির্বাচন হতে পারে। কমিশন জানিয়েছে উপনির্বাচনের প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 21 জুন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন 26 জুন। পশ্চিমবঙ্গ ছাড়াও দেশের আরও 6টি রাজ্যে 9টি কেন্দ্রে আগামী 10 জুলাই উপনির্বাচন হবে। ভোট হবে বিহার, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, পাঞ্জাব 1টি করে কেন্দ্রে, হিমাচল প্রদেশের 3টি এবং উত্তরাখণ্ডের 2টি কেন্দ্রে এই দিনক্ষণ অনুযায়ী উপনির্বাচন হবে। স্পিকার পদের দাবিতে অনর নাইডু, পূর্ণমন্ত্রীর পদ চায় সিন্ডে সেনা, 2 শরিক নিয়ে চিন্তায় প্রধানমন্ত্রী। জানাবো বিস্তারিত খবর। শপথ গ্রহণের দিন অজিত পাওয়ারের এনসিপিকে নিয়ে বিজেপির ঘুম ছুটে গিয়েছিল। শপথ গ্রহণের পরের দিন চন্দ্রবাবু নাইডু তেলেগু দেশম পার্টি ও একনাথ শিন্ডের শিবসেনা বিজেপি চিন্তায় ফেলে দিল। বিজেপি কেন্দ্রীয় মন্ত্রিসভায় তেলেগু দেশমকে বিমান মন্ত্রক ছেড়ে দিল। চন্দ্রবাবু নাইডু এখনো লোকসভা স্পিকারের পদের দাবিতে অনড়। পাল্টা চালে বিজেপি। অন্ধ্রপ্রদেশে বিজেপি সভানেত্রী ডি পুরন্দরেশ্বরীর নাম স্পিকার পদের জন্য এগিয়ে দিচ্ছে। পুরন্দেশ্বরী তেলেগু দেশম প্রতিষ্ঠাতা এন.টি. রাম রাও এর কন্যা, সেই হিসেবে তিনি চন্দ্রবাবুর শালিকা। শালিকার জন্য জামাইবাবু নিজের দাবি থেকে সরে আসতে পারেন বলে বিজেপি নেতাদের আশা। উল্টো দিকে কংগ্রেস তরফে চন্দ্রবাবুকে বার্তা দেওয়া হয়েছে তেলেগু দেশম স্পিকার পদের জন্য প্রার্থী দিলেন কংগ্রেস সমর্থন করতে পারে। রবিবার চন্দ্রবাবু নাইডু তেলেগু দেশম পার্টির 2 সাংসদ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছিল। রামমোহন নাইডু পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন। চন্দ্রশেখর শপথ নেন প্রতিমন্ত্রী হিসাবে। তেলেগু দেশমের দাবি ছিল পরিকাঠামো সংক্রান্ত গুরুত্বপূর্ণ মন্ত্রক। সেই দাবি মেনে আজ কেন্দ্রীয় মন্ত্রিসভায় তেলেগু দেশমকে বিমান মন্ত্রক ছেড়ে দেওয়া হয়েছে।
চন্দ্রশেখর গ্রামোন্নয়ন মন্ত্রক ও যোগাযোগ মন্ত্রকের প্রতিমন্ত্রী করা হয়েছে। সূত্রের খবর, এরপরেও চন্দ্রবাবু লোকসভা স্পিকারের পদের দাবিতে অনড়। তার সঙ্গে এনডিএ আহ্বায়কের পদও দাবি করছেন চন্দ্রবাবু। তার যুক্তি, অটল বিহারী বাজপেয়ী সরকারের সময় তেলেগু দেশমের জিএমসি বালাযোগীকে লোকসভার স্পিকার পদ ছেড়ে দেওয়া হয়েছিল। অতীতের মতো এনডিএর আহ্বায়কের পদও দাবি করছে চন্দ্রবাবু। বুধবার চন্দ্রবাবু অন্ধ্রপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী পদের শপথ নেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির থাকবেন। রবিবার চন্দ্রবাবু দিল্লিতে মোদীর শপথ গ্রহণে ছিলেন। এই সৌজন্যের মধ্যে টানাপোড়েন অব্যাহত রয়েছে। এনডিএতে বিজেপি আর এক গুরুত্বপূর্ণ শরিক নীতিশ কুমারের জেডিইউ ও স্পিকার পদে পেতে আগ্রহী। কেন চন্দ্রবাবু ও নীতিশ দুইজন লোকসভা স্পিকার পদ চাইছেন? লোকসভায় তেলেগু দেশমের 16 জন ও জেডিইউর 12 জন সাংসদ রয়েছেন। সংখ্যাগরিষ্ঠতার জন্য মোদী সরকারের দুই দলের সমর্থন প্রয়োজন। নীতিশ নাইডুর আশঙ্কা, ভবিষ্যতে এনডিএ থেকে সমর্থন প্রত্যাহারের আঁচ পেলে বিজেপি তাদের দল ভেঙে দিতে পারে। দলছুট সংসদেরা বিজেপিতে যোগ দিলে দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী তাদের সংসদ পদ খারিজ করে দেওয়ার ক্ষমতা স্পিকারের হাতেই থাকে। এনডিএ থেকে সরে গেলেও স্পিকারকে পদ থেকে সরাতে লোকসভার 50% সদস্যের সমর্থনের প্রস্তাব আনতে হয়। এর মধ্যে বিজেপি চিন্তা বাড়িয়ে আর এক শরিক একনাথ শিন্ডের শিবসেনা জানিয়ে দিয়েছে তাদেরও একটি পূর্ণমন্ত্রীর পদ দিতে হবে। শুধুমাত্র একটি প্রতিমন্ত্রীর পদে উদ্ধব ঠাকরের শিবসেনা ভেঙে বেরিয়ে আসা শিন্ডের সেনারা খুশি নন। শিন্ডের দল লোকসভায় 7টি আসনে জিতে এলেও তাদের দলের শুধুমাত্র একজন সাংসদ গণপত রাও প্রতাপ রাউত যাদবের আয়ুষ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী পদ দেওয়া হয়েছে। আজ দলের সাংসদ শ্রীরঙ্গ বার্নে জানিয়ে দিয়েছেন তাদের পূর্ণমন্ত্রী পদ চাই। শ্রীরঙ্গের বক্তব্য, 7 জন সাংসদ থাকা সত্ত্বেও আমাদের একটি মাত্র প্রতিমন্ত্রীর পদ দেওয়া হয়েছে, কিন্তু এইচডি কুমার স্বামীর জেডিএস এর 2 জন সাংসদ থাকলেও তারা একটি পূর্ণমন্ত্রীর পদ পেয়েছে। বিহারের জিতন রাম মাঝি তার দলের একাই সাংসদ, তিনিও পূর্ণমন্ত্রীর পদ পেয়েছেন। আজ খোদ শিন্ডের কাছে তার দলের সাংসদ বিধায়করা নালিশ জানিয়েছে। বিজেপি নির্বাচনের সময় তাদের দলের কাজেও নাক গলিয়েছে। উদ্ধব ঠাকরের শিবসেনা নেতা সঞ্জয় রাউত এই সুযোগে শিন্ডের শিবসেনা অজিত পাওয়ারের এনসিপিকে তোপ দেখেছেন। তার প্রশ্ন, এই দুই নেতার দল ভেঙে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে মহারাষ্ট্রের জন্য কি পেলেন? এমনিতে মহারাষ্ট্রের বিজেপি আরেক শরিক অজিত পাওয়ারের এনসিপির নেতা প্রফুল্ল প্যাটেল রবিবার মন্ত্রী হিসেবে শপথ নেন। কারণ বিজেপি তাদের প্রতিমন্ত্রীর পদ দিলেও অজিত পাওয়ার, প্রফুল্ল প্যাটেল দুজনেই পূর্ণমন্ত্রী পদের দাবিতে অনড়। বাংলার ভোট পরবর্তী হিংসার ঘটনায় আক্রান্তদের নিরাপত্তা চাই, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু অধিকারী। জানাবো বিস্তারিত খবর। পশ্চিমবঙ্গের জোট পরবর্তী হিংসার ঘটনায় আক্রান্তদের নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। তার আইনজীবী সোমবার এ নিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেছে। মামলা দায়ের করার অনুমতি দিয়েছে প্রধান বিচারপতি টি.এস. চিপগ্যানন এবং বিচারপতি হিরণময় চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে। আগামী বুধবার আদালতে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। এর আগেও ভোট পরবর্তী হিংসা নিয়ে একটি মামলা হয়েছিল হাইকোর্টে। রাষ্ট্রবাদী আইনজীবী নামে একটি সংগঠন ওই মামলা করেছিল। তাদের বক্তব্য ছিল, রাজ্যের লোকসভা নির্বাচন শেষ হয়েছে গত 1 জুন। তারপর থেকে এখনো পর্যন্ত ভোট পরবর্তী হিংসায় 11 জনের মৃত্যু হয়েছে। এই অভিযোগ দায়ের করার জনস্বার্থ মামলাটির শুনানি হয় বিচারপতি কৌশিক চন্দ্র এবং বিচারপতি অপূর্ব সিং রায়ের ডিভিশন বেঞ্চে। শুনানিতে বিচারপতি জানিয়েছেন, ভোট পরবর্তী হিংসা রুখতে কেন্দ্র এবং রাজ্য সরকারকে একসঙ্গে কাজ করতে হবে। বাংলায় পুলিশ কোনোভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে কেন্দ্রীয় বাহিনী হস্তক্ষেপ করতে পারবে। আদালতে আরও জানিয়েছে, রাজ্য পুলিশের ডিজি সঞ্জয় মুখোপাধ্যায়কে ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত অভিযোগ ইমেলের মাধ্যমে জমা দিতে হবে। অভিযোগগুলির গুরুত্ব বুঝে সংশ্লিষ্ট থানায় তা পাঠাবেন ডিজি। থানাকে তার ভিত্তিতে এফআইআর দায়ের করতে হবে। প্রতি ঘটনায় আইন অনুযায়ী দ্রুত এবং উপযুক্ত পদক্ষেপ করতে বলেছে আদালত। রাজ্যের 7 দফায় লোকসভা ভোট হয়েছে। প্রতি দফাতে বুথে ছিল কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা। পশ্চিমবঙ্গ ভোটের পরে হিংসার ঘটনা নতুন নয়, সেই কারণে ভোটের পরেও বেশ কিছুদিন রাজ্যে বাহিনী থাকবে বলে জানিয়েছেন কমিশন। নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক পদক্ষেপ করা হয়েছে। তবে গত 4 জুন লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে একাধিক হিংসার খবর এসেছে। বিজেপির অভিযোগ, শাসক দলের সন্ত্রাসের তাদের অনেক কর্মী ঘটছে না। আক্রান্তদের নিরাপত্তা চেয়ে তাই হাইকোর্টে গেলেন শুভেন্দু অধিকারী। আর নম্র ও দায়িত্বশীল হতে হবে জনপ্রতিনিধিদের। সোহম কাণ্ডের পরে বার্তা সেনাপতি অভিষেকের।
জানাবো বিস্তারিত খবর। রাজ্যের লোকসভা ভোটে বিপুল জয়ের পরে দলের জনপ্রতিনিধিদের আরও নম্র ও দায়িত্বশীল হবার বার্তা দিলেন তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতবারের চেয়ে আসন বাড়িয়ে এবার রাজ্যে 29টি আসন পেয়েছে তৃণমূল। আবারও তারই পাশাপাশি ভোটের পরে শাসক দলের নেতা জনপ্রতিনিধিদের দাদাগিরির নানা অভিযোগ সামনে আসছে। এক রেস্তোরাঁ মালিককে মারধরের অভিযোগ উঠেছে দলের চণ্ডীপুরের বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে। এমনই আবহে রবিবার অভিষেকের বার্তা তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক শিবিরে। অভিষেক এদিন তার এক্স হ্যান্ডেলে লিখছেন, জয় নম্র এবং বিনয়ী হতে শেখায়। আমি তৃণমূলের সব নেতা এবং সদস্যদের অনুরোধ করছি, জনতা আমাদের প্রতি যে আস্থা রেখেছে তাকে স্বীকৃতি নিয়ে সম্মান প্রদর্শনের চেষ্টা করুন। তার সংযোজন নির্বাচন জনপ্রতিনিধিরা জনতার রায়ের কাছে ঋণী এবং তাদের আরও দায়িত্বশীলভাবে কাজ করা উচিত। অভিষেক যখন এই বার্তা দিয়েছেন তখন রাজ্যের রাজনীতিতে সোহম কাণ্ডে ফুটেজ ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। ওই ফুটেজ দেখা গিয়েছে নিউ টাউনের একটি রেস্তোরাঁয় কথা কাটাকাটির পরে সেখানে মালিককে মারধর করেছেন তৃণমূল বিধায়ক সোহম। রেস্তোরাঁর মালিকের বিরুদ্ধে দুর্ব্যবহারে পাল্টা অভিযোগ করেছিলেন বিধায়ক। সংশ্লিষ্ট রেস্তোরাঁর মালিক আবারও অভিযোগ করেছিলেন যে কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বন্ধু হিসেবে পরিচয় দিয়ে মারধর করেছেন সোহম। ঘটনা নিয়ে বিতর্ক তৈরি হবার পরে সোহম দুঃখ প্রকাশ করে ক্ষমাও চেয়েছেন। এই ধরনের ঘটনায় পুনরাবৃত্তি বন্ধের পাশাপাশি নতুন সংসদ সহ দলের সর্বস্তরে নম্রতার বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী বিশেষ খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে অবশ্যই ফলো করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।